হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকে আমি আমার বিদ্যালয়ে একজন সহশিক্ষককে নিয়ে এসেছি। তো তার মুখ দিয়ে শুনবো তার ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন ছিল। তোমাদের সঙ্গে আমি তার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা মূলত করেছি। তো সবাই দেখতে থাকো সে কীভাবে ইন্টারভিউ দিয়েছিল এবং সে কীভাবে এই জবটা পেয়েছে। এই হলো আমার সহশিক্ষক শুভজিৎ চৌধুরী। তো তার মধ্যে আমি একটা একটা করে প্রত্যেকটা পার্ট, ইন্টারভিউ রুমে ঢোকা থেকে শুরু করে তাকে যে প্রশ্নগুলো করেছিল, কী কী প্রশ্ন তাকে করা হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর সে কীভাবে দিয়েছিল, তারপরে সে কীভাবে রুম থেকে বেরিয়ে গিয়েছিল, সব বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। তো সবাই সঙ্গে থাকবে। আচ্ছা শুভজিৎ, তোমাকে আমি ফার্স্ট যেটা বলবো যে তুমি ইন্টারভিউ রুমে প্রথমে গেলে, তোমার তো একটা প্রিপারেশন প্রথম থেকে ছিল। তো তুমি ইন্টারভিউ রুমে ঢুকলে কিভাবে, প্রবেশ করবে প্রথমে আমি তোমার গিয়ে দরজাটা খুললাম। হ্যাঁ, দরজাটা খুলে স্যার থেকে বললাম স্যার আসতে পারি। হ্যাঁ, স্যাররা বলে আসুন। হ্যাঁ। আসার পরে স্যাররা বললে বসুন। মানে তুমি যে তোমাকে যে আসতে বললো, এসে তুমি মানে ধরো ওদিক থেকে দরজা দিয়ে এসো, ধরো এই আসলে এসে কি চেয়ারের ধারে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, চার ধার দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, চার ধার দাঁড়িয়েছিলাম, স্যাররা বলে বসুন। হ্যাঁ, তখন তুমি চেয়ারটাই বসে পড়লে, এইভাবে বসলাম। গুড, বাহ। হ্যাঁ, তারপরে স্যাররা কিছু নাম জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি। হ্যাঁ, তারপর স্যাররা ডাইরেক্ট প্রশ্নতেই চলে গেছে। হ্যাঁ, মানে আর কিছু জিজ্ঞাসা করেনি, প্রশ্ন জিজ্ঞাসা করেনি। মানে তোমার ফার্স্ট তোমার নাম জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করার পর এটা জিজ্ঞাসা করলো না যে তোমার সম্পর্কে বর্ণনা দাও, এটা বললো না, আমাকে জিজ্ঞাসা করেনি। বা তোমার একাডেমিক কোয়ালিফিকেশন জানতে চাইলো না, এটাও জানতে চাইনি। আচ্ছা, ডাইরেক্ট তোমাকে প্রশ্ন চলে গেল। আচ্ছা, তার প্রথম প্রশ্নটা কি করেছিল? প্রথম প্রশ্ন করেছিল যে আপনি যে এই যে বর্ধমান জেলার আশেপাশে যে অজয় নদী আছে, মানে বর্ধমান জেলার আশেপাশে যে অজয় নদী আছে, অজয় নদী, বর্ধমান জেলার যে অজয় নদী আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজয় নদীর পাড়ে কিছু লোক গান করে। গান করে? কি গান করে? বাহ, আমি বলেছিলাম বাউল গান। বাউল গান, গুড। তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে। আচ্ছা, আমি একটু থামাবো। তোমার ইন্টারভিউ রুমে কয়জন ছিল? তিনজন। তিনজনে কি স্যার না? না, দুজন স্যার, হ্যাঁ, একটা ম্যাম। আচ্ছা, এবার পরের প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন কি করেছিল তোমাকে? প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গে হ্যাঁ হ্যাঁ, জলবায়ু কিরকম। পশ্চিমবঙ্গে জলবায়ু হ্যাঁ, আরো প্রশ্ন করেছিল, আরেকটা বলেছিল যে ম্যানগ্রোভ অরণ্য কোথায়? ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে হবে? খুব সুন্দর প্রশ্ন। তাহলে তোমার ফার্স্ট প্রশ্ন ধরেছিল অজয় নদীর তীরে যারা গান গায় তারা কি গান গায়। দ্বিতীয় প্রশ্ন যে পশ্চিমবঙ্গের জলবায়ু, এটা কিন্তু ভূগোলের প্রশ্ন, তাই তো? আচ্ছা, তোমাকে জানতে চাইলে তুমি কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো? গ্র্যাজুয়েশন আমি দেইনি। গ্র্যাজুয়েশন তুমি মানে বলো নি, তোমার তো আসলে তোমার তো একাডেমিক কোয়ালিফিকেশন জানতেই চাই। তাহলে সেকেন্ড প্রশ্ন তোমাকে ধরেছিল পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন। 3 নম্বর প্রশ্ন ছিল ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাবো। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বলেছিলাম সুন্দরবনে। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ থেকে আর কিছু ধরেনি। না, আর কিছু। আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্ন করেছিল যে ইংরেজি থেকে প্রশ্ন করেছিল। হ্যাঁ, একটু জোরে বলো তাহলে। ইংরেজি ওটা প্রশ্ন শুনতে করেছিল যে সেন্টেন্স আপনি 5টা এমনি ভার্বের নাম বলুন। 5টা ভার্বের নাম বলো। ভার্বের নাম 5টা ভার্বের নাম বলেছিলাম। এবার বলছে 5টা ভার্বের নামের পরে লাস্টে এ আছে এরকম দুটো শব্দ বলছে। লাস্টে আছে, লাস্টে আছে এরকম দুটো শব্দ হচ্ছে, যেমন তোমার মা, লাস্টে এ আছে, এম ডবল এ, লাস্টে এ আছে, এম ডবল এ, মা, মা লাস্টে এ না। প্রথম শব্দটা বলেছে মা, আর একটা বাবা, বাবা পাপা। হ্যাঁ, পাপা। পাপা। গুড। এরপরে আমাকে বললো তুমি খুব সহজে অ্যান্সারটা দিয়ে দিলে। হ্যাঁ, যে মা আর পাপা। পাপা। আচ্ছা, মা তো ইংরেজিতে কোনো মা তো আমরা বাংলা শব্দ মা, মাটাকে আমরা যখন লিখি এম এ মা, পাপা পি এ, কিন্তু ওনারা তো ইংরেজি শব্দ বলতে বলেছিল। ওটা বলেছিল, আমি বলেছিলাম
ইংরেজিতে বলতে বলেছে, তুমি বলেছো, তো তুমি বাংলা শব্দটাকে বলেছো ইংরেজি বা যেভাবে আমরা এসএমএস লিখি সেইভাবে, কিন্তু কোনো কিছু বলেনি যে এটা তুমি বাংলা শব্দ বলছো, সেই শব্দটাকে তুমি ইংরেজিতেই লিখছো, ইংরেজি বানান বানান করে, এটা বলেনি। তারপরে আমাকে তারপর বললো বোর্ডে চল। হ্যাঁ বোর্ডে গিয়ে বলেছিল যে আপনি একটা সেন্টেন্স লিখুন। হ্যাঁ, প্লে 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 ভার্ব দিয়ে সেন্টেন্স। প্লে ভার্ব দিয়ে সেন্টেন্স। আমি লিখেছি আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। এখানে বলেছিল আইটা কি? আইটা কি? হ্যাঁ, আইটা বলেছিলাম সাবজেক্ট। হুম, তারপর বলেছিল ক্রিকেটটা কি? আমরা অবজেক্ট। হ্যাঁ, আর তারপর জিজ্ঞেস করলো প্লেটা কি? একটু জোরে বলো, ওরা শুনতে পাবে। প্লেটা কি? প্লেটা হচ্ছে আমরা একটা ভার্ব। হ্যাঁ, তা ওনারা খুশি হয়েছিল, তারপর বললো ঠিক আছে আপনারা আপনি এবার মানে ওনারা যে খুশি হয়েছিল বুঝতে পারলি, মানে একটু জাস্ট হাসি, মুখের হাসিটা দেখে না, আমার ক্ষেত্রেও সেম একইভাবে, আমি কিন্তু ওনাদের মুখের যে একটা হাসি সেটা একটা দেখেছিলাম বেশ। আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ, যেটা আমি খুব ভয় খেয়ে গেছিলাম। হ্যাঁ। আমাকে জিজ্ঞাসা করেছিল আর একটা কোশ্চেন, যে আপনি ধরুন আপনি স্টুডেন্টরা আপনাকে বললো হ্যাঁ, যে স্যার একটা গান করুন। একটা গান করবে। সুর করে করতে হবে না, হ্যাঁ, গান করুন। হ্যাঁ, সেটা আপনি যে কোনো গান, বাউল গানও করতে পারেন, আপনি রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারেন। হ্যাঁ। কিন্তু আমি গান কিন্তু করতে পারি, এতটাই ঘাবড়ে গেছিলাম, এতটাই ভয় লেগেছিল, হ্যাঁ। গানটা দিচ্ছিলাম, সবই দিচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু গান করতে গান পারে। আমার মনে আসেনি। আসছেনি একটাও। হ্যাঁ, যে অত তো রবীন্দ্রসঙ্গীত তারপরে বাউল গান আমি এতটাই শুনেছি, হ্যাঁ। আর এতটাই কিন্তু আমার একটাও গান কিন্তু ইন্টারভিউ যখন আমাকে লাস্ট কোশ্চেন করেছিল, হ্যাঁ। আমি বলতে পারিনি। তা ওনারা বুঝতে পেরেছিলেন যে আমি খুব ঘাবড়ে গেছি। হ্যাঁ, তা ওনারা বললেন ঠিক আছে আপনি যান। এমনি তুমি এরকম জিজ্ঞাসা করো, তুমি গান গাইতে পারলে না, কিন্তু তোমাকে তো এরকম বলতে পারে যে তুমি যে কোনো একটা গান বলো, বাউল গান বলো বা বলেছিলেন যে আপনি কোনো নেই, আপনি বাউল গানও করতে পারেন। আপনারা বললো যেমন স্টুডেন্টরা তো বলতে পারে, হ্যাঁ, 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 যে টিচার একটা গান একটা গান করুন। হুম। তা আমার এতটাই ঘেমে গেছিলাম, মানে একটা ভয় খেয়ে গেছিলাম, মানে আমি নিজেকে এই গান আমার মনে আসে গান মনে আসেনি। এমনি জিজ্ঞাসা করেনি যে কোনো একটা গানের লাইন, একটা বা দুটো লাইন বলো, গান সেটাও বলেনি। আচ্ছা, তোমার কোনো বোর্ড ওয়ার্ক দিয়েছিল? বললাম বোর্ড ওয়ার্ক এরকম করে কিছু বলেনি যে তুমি এই টপিকের উপরে একটা ডেমো ক্লাস নাও, ক্লাস 1 এর উপরে একটা ডেমো ক্লাস নাও, যে কোনো সাবজেক্টের উপর? ওই একটা দিয়ে বলেছিল, প্লে দিয়ে একটা সেন্টেন্স এইটুকু? বা এরকম বলেনি যে ক্লাস 4 এর যে কোনো একটা বিষয়ের উপরে একটা ডেমো দেখাও? বলেনি। আমার টেবিলে যে 10টা টেবিলে ইন্টারভিউ ছিল, 10টা টেবিলে আমার দোকান ছিল 3 নাম্বার টেবিল। তো 3 নাম্বার টেবিলে কই তেমন ভাবে তেমন ভাবে কিছু বলেনি। আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, তুমি যেটা বললে এরকম ডেমো ক্লাস, আমার একটা দাদা সে 10 নাম্বার টেবিলে ছিল, তাকে কিন্তু বলেছিল, তাকে বলেছিল demo? তাকে বলেছিল। তার মানে আমরা এটাই বুঝি, আমাকে যেমন দেখো, আমার ইন্টারভিউর সময় কিন্তু আমাকে ডেমোর কথা ওরা মুখে উল্লেখ করে, আমাকে প্রশ্ন ধরেছিল যে তুমি পর্বত মালভূমি সমভূমি সম্পর্কে বাচ্চাদেরকে কিভাবে ধারণা দেবে। হ্যাঁ, তো আমি সেই ধারণাটা দিতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে স্যার এটাকে আমি ডেমো করে দেখাতে পারি? তোমরা বলেছেন হ্যাঁ অবশ্যই দেখো। তো আমি সেই সোর্সটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু ডেমো দেখিয়েছিলাম। তো তুমি ওরকম কোনো কিছু পাওনি যে ওখানে কি হয়, ডেমো কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে খুবই মাস্ট। হ্যাঁ, সবাইকে বলবো যে ডেমো কিন্তু খুব মাস্ট। ডেমো ক্লাসটা যার যত ভালো হবে, ইন্টারভিউটা তার তত ভালো হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ডেমোটা সবার ক্ষেত্রে কিন্তু ধরে না, তাই না? ওনাদের মন থেকে ওনারা যেগুলো চেয়েছিলেন, যেগুলো জানতে চেয়েছিলেন, যেগুলো কি করতে, তার আমি সেটাই করছি। সেটাই করে। তুমি এক্সট্রা করে বলোনি যে আমি ডেমো দিচ্ছি? আমি কিছু বলিনি, আমি নিজেই তো ঘাবড়ে গেছি। আমাকে নিজেই তো মানে খুব ভয় লাগছিল। অবশ্যই আমি অবশ্যই, নিজেকেই মনে হচ্ছিল না যে আমি নিজে, মানে এক শরীর হালকা হয়ে যায় না, ইন্টারভিউ রুমে শরীর পুরো হালকা হয়ে যায়। আমি যে অ্যান্সার গুলো দিচ্ছি, হ্যাঁ। তা সেই অ্যান্সার গুলো মনে হচ্ছে না যে আমার নিজের গলার আওয়াজ, মানে আমার ভালো লাগে। আর পাশের থেকে তো নয়েজ তো আসে না, চিৎকার চেঁচামেচি না, সব খেলা পার্টিশন বলা ছিল, Partition। তা পাশের থেকে কোনো একটু হলেও তো আওয়াজ আসে। তখন কিছু মানে ওইদিকে কোনো মানে হয়, মানে তখন পাশের করে কিছু হচ্ছে, ওদিকে আমার কনসেন্ট্রেশন কিন্তু আমার ইন্টারভিউটা খারাপ হবে। তোমাদের উপরে বলে রাখি যে ইন্টারভিউ সবসময় মানে নিজের থেকে তাদের চোখে চোখ রেখে
মানে কথা বলতে হবে অবশ্যই, এটা একদম আমি বলেছি এর আগে একটা ভিডিওতে। আচ্ছা তুমি একটা টিপস ওদেরকে দাও যে ইন্টারভিউ রুমে ঢোকার আগে নিজের মনটাকে, তুমি তো সদ্য জয়েন করেছো, 22-এ জয়েন করেছো, এই 24-এ জয়েন করেছো, তো তুমি ওদেরকে জানাও যে ইন্টারভিউ রুমে ঢোকার আগে ওই যে দরজার ওই পাশ থেকে এই পাশে যে রুমের ভিতরে ঢোকা, এই ঢোকার আগে মনটাকে কিভাবে শান্ত রাখবে, এই সম্পর্কে তোমার মনে যা আছে তুমি যেটা করেছিলে টিপস আমি বলেছিলাম যে মনটা খুব শান্ত, মনটা যে ইন্টারভিউ দিচ্ছি তা মনটা খুব শান্ত ছিল, কিন্তু যখন রুমে ঢোকার পরে আমি নিজেকেই বুঝতে পারছিলাম না যে আমি যে কথাগুলো বলছি রুমে ঢোকার আগে তো ঠিকই ছিলাম, রুমে ঢোকার পরে স্যারদেরকে দেখার পরে আমার কিন্তু নিজেকে খুব ভয় লাগে। মানে তারপর কিন্তু কোশ্চেনগুলো কিন্তু যারা কোশ্চেনগুলো করছিলেন আমার একটাই মাথায় চিন্তাই ছিল যে আমি যতই ভয় করি কিন্তু আমার যে অ্যাটেন্ডেন্সটা সেটা কিন্তু কখনোই করলে হবে না, মানে অনুপস্থিত, মানে দুর্বল হয়ে গেলে হবে না। না, নিজেকে সবসময় স্ট্রং রেখে তোমার চোখের স্যারদের যিনি যে স্যার কোশ্চেন করছেন বা যে ম্যাডাম কোশ্চেন করছেন সেই ম্যাডামের দিকে তাকিয়ে চোখ রেখে ইনি যে কোশ্চেন করতেন সেটা মানে কোশ্চেন গুলোর অ্যান্সার একদম নির্ভুল ভাবে দিতে হবে এবং স্টেট ভাবে একদম 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 এরকম ভাবে, কিন্তু ভিতরে যা হচ্ছে হচ্ছে, আচ্ছা কিন্তু নিজেকে হোপলেস হয়ে গেলে হবে না, একদম এটা ভালো হোপলেস হয়ে গেলে হবে না, নিজে হোপলেস মানে মনে হচ্ছে যেন আমি নিজে খুব ভয় লাগছে, কিন্তু ওনাদেরকে জানাবে না। হ্যাঁ, ওনাদেরকে বুঝতে দিলে হবে যে তোমার ভিতরে একটা ভয় কাজ করছে, ভীতি কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মনে করো কোনো একটা প্রশ্নের উত্তর যখন জানা থাকবে না, আমি ওদেরকে বলে মানে সবাইকে বলেছি আমার একটা কোশ্চেন করেছিলেন যেটা আমার জানা তো ছিল না, হ্যাঁ আমি বললাম স্যার আমি আমার জানা নেই। তুমি কি তুমি ডাইরেক্ট বলেছিলে যে আমার জানা নেই? এটা পারবো না, না জানা নেই বলিনি, কি বলি বললাম স্যার এটা পারবো না, এটা পারবো না। আচ্ছা আমি হ্যাঁ এটাও ঠিক, কিন্তু এটাকে এইভাবে বললে ভালো হয় না যে স্যার এই মুহূর্তে এটা আমার মনে পড়ছে না, এটা সবথেকে বেটার হয়। সত্যি কথা হয় না? আমি তখন এগুলো প্রিপারেশন নিয়ে গেছিলাম, হ্যাঁ, কিন্তু ওই সময় বেরোয়নি, ওই সময় মানে ওই সময় এই শব্দটাই বেরোয়নি যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। অবশ্যই তোমরা এই প্রিপারেশনটা নিয়ে যাবে যেটা মনে পড়বে না, যে প্রশ্ন তোমার জানার কথা অথচ মনে পড়ছে না সেটাকে সাবলীলায় বলবো যে স্যার এটা আমার মনে পড়ছে না। আর যে প্রশ্নটা তোমার জানার কথা নয় অথচ তুমি সেই প্রশ্নটার সম্মুখীন হয়েছে, তোমাকে ধরেছে, অথচ সেই প্রশ্নটা তোমার জানার কথাই নয়, সেখানে যদি তুমি বলো যে স্যার এই প্রশ্নটা আমার মনে পড়ছে না, তাহলে ওনারা বুঝে যাবে তুমি মিথ্যে কথা দিচ্ছে। তো সেই প্রশ্নটাকে সরাসরি বলো যে স্যার এই সম্পর্কে আমি অবগত নেই বা এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এইভাবেই তোমাদের এই প্রশ্নটা হ্যান্ডেল করা দরকার। আচ্ছা তোমাকে আমি আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে তোমাকে গান গাইতে বলবো, তুমি গান গাইতে পারলে না, তো সেই সময় তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? যে মনে হলো না যখন সব শেষ হয়ে গেল, হ্যাঁ মনে হলো যেন এই যে শেষে যে দুটো প্রশ্ন, একটা গান পারিনি আর একটা প্রশ্ন আমার জানা ছিল না, তার জন্য আমার জানা নেই, এই দুটো প্রশ্ন আমি পারিনি, বাদ বাকি যতগুলো প্রশ্ন করেছিল সবই আমার সবগুলো সুন্দর আনসার দিয়েছিল, অ্যান্সার দিয়েছিলাম। তা ওই গানটা না পারাতে আমার খুব ভয় লেগেছিল যে আমি বোধ হয় হলো না আমার এই গানটা আমি পারলাম না। দেখো তাহলে ও দুটো প্রশ্ন কিন্তু আমাকে আমি যখন ইন্টারভিউ রেজাল্ট দেখলাম, কিন্তু স্যারটা ইন্টারভিউ রেজাল্ট ভালো দিয়েছে, 10-এর মধ্যে আমাকে দিয়েছিলেন 7। দেখো দুটো প্রশ্নের উত্তর পারেনি, তাও ওর এই সহজ সরলতা বা ওর সবকিছু দেখে কিন্তু ওনারা একটা বিবেচনা করেছেন, যে উত্তরগুলো দিয়েছে একদম পারফেক্ট উত্তর দিয়েছে, দিয়ে দেখো 10-এর ভিতরে 7 পেয়েছে। মানে তোমার 10 মানে টোটাল ভাইবা পাস আর ডেমোতে পাস, এই 10-এর ভিতরে 7 পেয়েছে। আজকে ও চাকরি করছে, আমার এই কলিগ। আচ্ছা তোমার আমি এখন যেটা আমি একটা বলবো, যে তুমি ইন্টারভিউ শেষ হলো মনে করো, তো লাস্টে তোমার লাস্ট প্রশ্নটা যেটা পারলে না তারপরে শেষ করে দিল ওনারা না, তারপরে গানটা পারলাম না, আপনি বলুন ঠিক আছে আপনি ঠিক আছে আপনি আসুন, তাহলে আপনি আসুন, হ্যাঁ ঠিক আছে আপনি আসুন। তাহলে তুমি তখন কি করলে? তুমি তখন নমস্কার বসেই করলে না দাঁড়িয়ে, সেটা দাঁড়িয়ে নমস্কার করে, আচ্ছা তারা একটু দেখাও, হ্যাঁ দাঁড়িয়ে নমস্কার করে, হ্যাঁ ওনাদেরকে নমস্কার করে আমি আস্তে আস্তে। আচ্ছা তাহলে তুমি 10-এর মধ্যে 7 পেয়েছো, গুড। আজকে তাহলে তোমরা দেখতে পেলে যে আমার এক কলিগ তার অভিজ্ঞতা, ইন্টারভিউ অভিজ্ঞতা সম্পর্কে তোমাদেরকে আমি শোনালাম।
আমি আরো চেষ্টা করবো আমার আরো যারা কলিগ আছে, যারা টিচার বন্ধু আছে, সবার যে ইন্টারভিউ অভিজ্ঞতা সেটা তোমাদের এই ইন্টারভিউর আগে আমি চেষ্টা করবো যে তোমাদেরকে শোনাতে। কিন্তু দেখো ইন্টারভিউ রুমে ও কিন্তু দুটো অ্যান্সার দিতে পারেনি, ও কিন্তু ভয় পায়নি, ও কিন্তু ঘাবড়ে গিয়েও কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। তো তোমাদেরকেও একইভাবে ইন্টারভিউ রুমে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারো, আর না পারো তো কি হবে, কিছু করার নেই, ওখানে তুমি ওখানে মাথা চাপড়ালেও কিছু হবে না। তো তোমাদেরকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে, ওনাদেরকে এমন কিছু জানান দেবে না যে তুমি তোমার সব শেষ হয়ে গেল, বা প্রথমেই যদি ও যেমন লাস্টে পারেনি এরকম কোনো প্রশ্ন যদি তুমি প্রথমে না পারো তাহলে তো তোমার ঘাবড়ে যাওয়া উচিত, ঘাবড়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে না পারলেও ঘাবড়াবে না, সেকেন্ড প্রশ্নগুলোকে ওই প্রশ্নটাকে কিভাবে কাউন্টার করা যায়, ওই প্রশ্নটাকে কিভাবে ঢেকে দেওয়া যায় সেইভাবে তুমি সবসময় প্রিপারেশন নেবে। আর আমি ইন্টারভিউয়ের কিছু কিউএনএ অ্যান্সার তোমাদেরকে দেবো যে ইন্টারভিউ রুমে কিভাবে ডেমো ক্লাস কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাকে তাদের সামনে প্রেজেন্ট করার জন্য। যে তুমি একজন টিচার হিসেবে কতটা প্রিপেয়ার তাদেরকে দেখানোর জন্য ডেমো ক্লাসটা খুব একটা কথা, ডেমো ক্লাস যখন নেবে তখন কিন্তু ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে। ডান দিক থেকে অবশ্যই, ডান দিক। তুমি ডান দিক থেকেই বলেছিলে। হ্যাঁ, ডান দিক থেকে দাঁড়িয়েছিলাম। বলবো দাঁড়িয়ে থেকে এরকম ভাবে যখন আমি বললাম, বলো। এরকম ভাবে যখন দেখলাম সেন্টেন্সটা এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এরকম ভাবে। এবার ওনারা যখন ওনাদের দিকে তাকিয়ে যখন ওনারা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমি ওদেরকে বলেছি, প্রত্যেকটা মানে প্রত্যেক জনটাই বলেছি যে কিভাবে লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে কখনো পিছন সাইড করা যায় না, পিছন সাইড করা যায়। তাহলে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ, এইরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এবার ওনারা যেটা প্রশ্ন করবেন তখন সেটা এটা সাবজেক্ট, একটা কিছু দাগ দিয়ে সাবজেক্ট, হ্যাঁ তারপরে এটা অবজেক্ট, এরকম দাগ দিলাম, এটা ভার্ব। গুড। এরকম ভাবে দিয়ে তারপর ওনারা বললেন ওষুধ দিয়ে তারপর তো কোশ্চেন। শুনলে সবাই, এর আগে ভিডিওতে তোমাদেরকে আমি তো এই বিষয়টা সম্পর্কে দেখিয়েছি, এই ভিডিওটাতে প্রায় 3K ভিউ হতে যাচ্ছে। তোমরা পারলে সেই ভিডিওটা দেখে এসো, ওই ভিডিওতে আমি সব বলেছি যে কিভাবে বোর্ডে দাঁড়াবে, হ্যাঁ কিভাবে তোমরা বোর্ড ওয়ার্কটা করবে, কখনো পিছন সাইডটা দেখানো যাবে না, এই যে পিছন সাইডটা না দেখিয়ে বা হাতটাকে লম্বা করে কিভাবে লেখা যায় সমস্ত কিছু সম্পর্কে বলেছি। তো আজকে এই পর্যন্তই, আর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমার আর একজন টিচার বন্ধু বা টিচার কলিগ যে আছে তার অভিজ্ঞতাটাও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।